এদিকে আজকের সবচেয়ে বড় খবর, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে আপোষে বাধ্য করল ইরান। ইরান যুদ্ধে অর্জিত হচ্ছে না যুক্তরাষ্ট্রের লক্ষ্য, এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরান যুদ্ধে অর্জিত হচ্ছে না যুক্তরাষ্ট্রের লক্ষ্য, খালি হাতেই ফিরতে হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটিকে। শুরুতে বিশাল রণতরী, অত্যাধুনিক যুদ্ধবিমান আর দারুণ সব প্রযুক্তি নিয়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ভেবেছিল খুব সহজেই ইরান যুদ্ধে তাদের সব লক্ষ্য পূরণ করতে পারবে, কিন্তু খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রের মোহভঙ্গ হয়। যুদ্ধের এই পর্যায়ে এসে শেষে কিনা ইরানের কাছে হার মানতে হলো যুক্তরাষ্ট্রকে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে কখন পরমাণু হামলা চালানো হবে স্পষ্ট করল উত্তর কোরিয়া, এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। উত্তর কোরিয়ার পরমাণু নীতিতে যুক্ত হয়েছে নতুন এক ভয়ঙ্কর সংশোধনী, যেখানে বলা হয়েছে দেশটির নেতা কিম জং উনের উপর কোনো প্রাণঘাতী বিদেশি হামলা হলেই স্বয়ংক্রিয়ভাবে পাল্টা পরমাণু হামলা চালাবে পিয়ংইয়ং। অর্থাৎ এমন পরিস্থিতিতে নেতৃত্বের কোনো নির্দেশ ছাড়াই উৎক্ষেপণ করা হবে পারমাণবিক ক্ষেপণাস্ত্র এবং ধ্বংস করে দেওয়া হবে সবকিছু। কিম জং উনের এই বিতর্কিত ডেড হ্যান্ড কৌশল নিয়ে এখন আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ বাড়ছে। এদিকে ইরানে ব্যর্থ হলেও এবার আরেক দেশের ইউরেনিয়াম জব্দ করলেন ডোনাল্ড ট্রাম্প, এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানকে পারমাণবিক শক্তির দিক থেকে নিরস্ত্র করতেই দেশটির উপর সামরিক আগ্রাসন শুরু করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দখল তো দূরের কথা, তাদের প্রতিরোধের মুখে রীতিমতো পিছু হটতে বাধ্য হয়েছে দখলদার যৌথ বাহিনী। কিন্তু ইরানে তাদের এই মিশন ব্যর্থ হলেও বিশ্বের আরেকটি দেশের ইউরেনিয়াম নিজেদের দখলে নিয়েছে ট্রাম্প প্রশাসন। কোন সেই দেশ? এদিকে ফিল্মি স্টাইলে শত্রু জাহাজ জব্দ করেছে ইরানি বাহিনী, হরমুজে পাল্টাপাল্টি অ্যাকশন চলছে, এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। কাশ্মীরকে ঘিরে যে সংকট, সেই সংকটে যদি ভারত জয়যুক্ত হয় তাহলে লাদাখ সহ অনেক অঞ্চলে চীনের যে রাজত্ব কর্তৃত্ব সেটা আবার দুর্বল হয়। দর্শক, নিশ্চয়ই আপনাদের মনে আছে পেহেলগাম ঘটনায়, ভারতের কাশ্মীরের পেহেলগামের ঘটনায় হঠাৎ করে ভারত এর দায়িত্ব পাকিস্তানের উপর চাপিয়ে দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শুরু করে, অপারেশন সিঁদুর এই নাম দিয়ে। কিন্তু তার পরিণতি খুবই খারাপ হয়েছে, ভারতের জন্য ব্যাকফায়ার করতে গেলে তাদের 2 থেকে 3টা রাফাল যুদ্ধ বিমান সহ অন্তত 5 থেকে 6টা যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে ধ্বংস, এবং ক্ষেপণাস্ত্র ভারত যেমন ছুড়েছে পাকিস্তানও তেমন ছুড়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও অতিরিক্ত যা আদায় করতে চায় ইরান, এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। তিনি ইরানের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি, কিন্তু 2 মাসেরও বেশি সময় ধরে তাকে কেউ দেখেনি। তিনি দেশের ভাগ্য নির্ধারণ করছেন, কিন্তু কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করছেন না। তিনি মোস্তফা খামেনি, ইরানের নতুন সুপ্রিম লিডার। মার্কিন গোয়েন্দারা বলছেন হামলায় গুরুতর আহত হয়ে তিনি এখন আড়ালে, কিন্তু সেখান থেকেই তিনি নিয়ন্ত্রণ করছেন আমেরিকার সাথে চলা জটিল আলোচনা এবং যুদ্ধের রণকৌশল। তবে কি ইরান যুদ্ধে অর্জিত হচ্ছে না যুক্তরাষ্ট্রের লক্ষ্য, খালি হাতেই ফিরতে হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটিকে? শুরুতে বিশাল রণতরী, অত্যাধুনিক যুদ্ধবিমান আর দারুণ সব প্রযুক্তি নিয়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ভেবেছিল খুব সহজেই ইরান যুদ্ধে তাদের সব লক্ষ্য পূরণ করতে পারবে, কিন্তু খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রের মোহভঙ্গ হয়। যুদ্ধের এই পর্যায়ে এসে শেষে কিনা ইরানের কাছে হার মানতে হলো যুক্তরাষ্ট্রকে। যুদ্ধের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন খুব দ্রুতই ইরানকে পরাজিত করতে পারবে তার দেশ, খুব দ্রুতই বদলে যাবে ইরানের শাসন ব্যবস্থা, কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না তারা, এমনকি মধ্যপ্রাচ্যে থাকা ইরান সমর্থিত হামাস ও হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলোকেও একেবারে সমূলে ধ্বংস করতে সক্ষম হবে। কিন্তু মাঠের বাস্তবতা বলছে একেবারে ভিন্ন কথা। যুদ্ধ শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান যেভাবে লড়াই চালিয়ে গেছে তা সারা বিশ্বের নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে। কেবলমাত্র নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন ও মিসাইল দিয়েই যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্বকে রীতিমতো ধসিয়ে দিয়েছে ইরান। ফলে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র তার কোনো লক্ষ্য তো অর্জন করতে পারেইনি, উল্টো লজ্জাজনকভাবে পালাতে হচ্ছে তথাকথিত বিশ্বের পরাশক্তিকে। সাম্প্রতিক আলোচনা ও সম্ভাব্য চুক্তির দিকে তাকালে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র এখন অনেক সীমিত একটি সমঝোতার দিকে এগোচ্ছে, যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখা এবং হুরমুজ প্রণালী খুলে দেওয়ার মতো বিষয় গুরুত্ব পাচ্ছে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের উপর নিষেধাজ্ঞা শিথিল সহ জব্দকৃত অর্থ ছাড় দিতে যাচ্ছে। কিন্তু যুদ্ধের শুরুতে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন, পারমাণবিক কর্মসূচি চিরতরে বন্ধ রাখা কিংবা ইরানের প্রক্সি গোষ্ঠীগুলোকে পুরোপুরি নির্মূল করার বিষয়টি এখন আলোচনায় তেমন দেখা যাচ্ছে না। ফলে যুদ্ধের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে ইরানকে পুরোপুরি দমনের কথা বলেছিলেন, বিপরীতে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন কিছু ইঙ্গিত দিচ্ছে। ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের প্রত্যাশার চেয়েও সম্পূর্ণ ভিন্ন ফল দেয় নানা রকম প্রতিবন্ধকতার মুখোমুখি হয় মার্কিন যুক্তরাষ্ট্র। এর মাঝে রয়েছে যুদ্ধ দীর্ঘস্থায়ী রূপ পাওয়ায় খরচ অত্যাধিক বেড়ে যাওয়া, যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া, দেশটির অভ্যন্তরে জনসমর্থন কমে যাওয়া, এমনকি দীর্ঘদিনের মিত্রদের মুখ ফিরিয়ে নেওয়া সহ নানা বিষয়। ফলে দেখা যাচ্ছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্র যে বড় কৌশলগত লক্ষ্য নির্ধারণ করেছিল, বাস্তবে তার কোনোটি অর্জন করতে সক্ষম হচ্ছে না। বরং পরিস্থিতি এমন জায়গায় গেছে যেখানে ওয়াশিংটনকে নিজের আগের অবস্থান থেকে অনেকখানি সরে এসে আপোষমুখী আলোচনায় যেতে বাধ্য হতে হচ্ছে। এবার নিজেদের প্রতিরক্ষা কৌশলে বড় পরিবর্তন এনেছে উত্তর কোরিয়া। দেশটি নতুন একটি পারমাণবিক শক্তিনীতি আইন অনুমোদন করেছে, যেখানে বলা হয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে লক্ষ্য করে কোনো টার্গেট কিলিং বা বিশেষ সামরিক হামলা চালানো হলে দেশটি স্বয়ংক্রিয়ভাবে পরমাণু হামলা চালাবে। দক্ষিণ কোরিয়া জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী
অনুযায়ী গত 22 মার্চ পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত উত্তর কোরিয়ার 15তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির প্রথম অধিবেশনেই এই সংশোধনী অনুমোদন করা হয়েছে। পরে বিষয়টি দক্ষিণ কোরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও আনুষ্ঠানিকভাবে জানানো হয়। সংশোধিত আইনে আরও বলা হয়েছে, বিদেশি হামলায় যদি উত্তর কোরিয়ার পারমাণবিক কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা হুমকির মুখে পড়ে, তাহলে কোনো ধরনের নির্দেশের অপেক্ষা না করিয়ে স্বয়ংক্রিয় ও তাৎক্ষণিকভাবে পরমাণু হামলা চালানো হবে। বিশ্লেষকদের ধারণা, সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে দেশটির কয়েকজন শীর্ষ নেতা নিহত হওয়ার ঘটনার পরেই নতুন করে নিরাপত্তা নিয়ে চিন্তা শুরু করে পিয়ংইয়ং। বিশেষ করে শীর্ষ নেতৃত্বে লক্ষ্য করে হামলা চালানো হলে কি ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে সেই আশঙ্কা থেকে উত্তর কোরিয়া আরও কঠোর পরমাণু নীতির দিকে গেছে বলে মন্তব্য করছেন তারা। এদিকে কিম জং উনের ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও সবসময় কঠোর ব্যবস্থা রাখা হয়। তিনি সাধারণত বিমান এড়িয়ে চলেন এবং ভারী সাজোয়া ট্রেনে চলাচল করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার সঙ্গে সবসময় শক্তিশালী নিরাপত্তা ভর থাকে। পাশাপাশি বিদেশি কূটনৈতিক প্রাণকর্মী এবং ব্যবসায়িক প্রতিনিধিদের উপরও কড়া নজরদারি চালায় উত্তর কোরিয়া। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এসব কঠোর ব্যবস্থার কারণে ইরানের মতো গোয়েন্দা অভিযান উত্তর কোরিয়ায় পরিচালনা করা অনেক বেশি কঠিন। বিশেষজ্ঞরা বলছেন, উত্তর কোরিয়ার এই নতুন পরমাণু নীতি শুধু কোরিয়া উপদ্বীপ নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে। বিশেষ করে নেতৃত্বের উপর হামলার জবাবে স্বয়ংক্রিয়ভাবে পরমাণু হামলা চালানোর এই ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। একদিকে ইরানের কমান্ডো অভিযান, অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর পাল্টা হুঙ্কার। হরমুজ প্রণালীর নীল জলরাশি এখন মহারণক্ষেত্র। দীর্ঘস্থায়ী শান্তি আলোচনার মাঝপথেই হঠাৎ কেন এই যুদ্ধের দামামা? সবকিছু শুরু শুক্রবার ওমান উপসাগরের উত্তাল তরঙ্গে হঠাৎ হানা দেয় ইরানি বাহিনী। এই বিশেষ অভিযানে তারা জব্দ করে বারবাডোজে নিবন্ধিত তেলের ট্যাঙ্কার ওশান কোই। ইরানের দাবি, জাহাজটি তাদের জাতীয় স্বার্থে বিঘ্ন ঘটাচ্ছিল। প্রেস টিভি প্রকাশিত ভিডিওতে দেখা যায় আকাশ থেকে দড়ি বেয়ে কমান্ডোরা নামছে জাহাজের ডেকে। তবে বসেনি ওয়াশিংটনও। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম পাল্টা দাবি করেছে, ইরানি বন্দরে প্রবেশের চেষ্টাকালে তারা ইরানের পতাকা যুক্ত দুটি ট্যাঙ্কারকে মাঝপথেই অচল করে দিয়েছে। সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাডলি কুপারের সাফ কথা, আরোপিত নৌ অবরোধ কঠোরভাবে পালন করতে এক চুলো ছাড় দেবে না মার্কিন বাহিনী। উত্তেজনার পারদ আরও চড়েছে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে। তিনি জানিয়েছেন, হরমুজ প্রণালীতে 3টি মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে ইরানি বাহিনী। তবে নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে এই ভয়াবহ গোলাবর্ষণকে তিনি বর্ণনা করেছেন স্রেফ সামান্য সংঘাত হিসেবে, যদিও এই সামান্য সংঘাতের আড়ালে লুকিয়ে আছে বড় কোনো বিপর্যয়ের ইঙ্গিত। তেহরানের দাবি কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তারা বলছে যুক্তরাষ্ট্রই প্রথম যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাদের তেলের ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। এই হামলায় আহত হয়েছেন 10 ইরানি নাবিক, আর 5 জন এখনো নিখোঁজ। শুধু তাই নয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপের বেসামরিক এলাকায় মার্কিন বিমান হামলার অভিযোগও তুলেছে তেহরান। আঘাতের বদলে পাল্টা আঘাত। কেশম দ্বীপে হামলার জবাবে ইরানও হাত গুটিয়ে বসে থাকেনি। প্রণালীর পূর্ব দিকে এবং চাবাহার বন্দরের দক্ষিণে মার্কিন সামরিক জাহাজে রকেট হামলা চালিয়েছে তারা। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যে কোনো আগ্রাসন ও হঠকারিতার জবাব দিতে তাদের আঙুল এখন ট্রিগারই আছে। যুদ্ধের ময়দানের বাইরেও চলছে স্নায়ু যুদ্ধ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এখন তেহরানের উত্তরের অপেক্ষায়। অন্যদিকে পরিস্থিতি সামাল দিতে ওয়াশিংটনে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আলোচনার টেবিলে কি শেষ রক্ষা হবে নাকি বারুদের স্তূপে মিশবে সব কূটনৈতিক প্রচেষ্টা। সবশেষে সবচেয়ে বড় খবর হচ্ছে, পুরো নৌপথে নিয়ন্ত্রণ নিতে পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি গঠনের ঘোষণা দিয়েছে ইরান। এখন থেকে হরমুজ দিয়ে যাতায়াতকারী প্রতিটি জাহাজকে ইমেইল করে অনুমতি নিতে হবে এবং দিতে হবে টোল। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু নিয়ম নয়, বরং বিশ্ব বাণিজ্য পথের চাবিকাঠি নিজের হাতে রাখার এক চরম ঢাল। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক আগ্রাসনের মূল লক্ষ্যই ছিল দেশটি যেন পারমাণবিক শক্তিতে সক্ষমতা অর্জন করতে না পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ঘোষণা করেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না, এবং এই লক্ষ্যেই দেশটিতে হামলা চালানো হয়েছে। কিন্তু সে আশায় গুড়ে বালি, কারণ ইরানের প্রতিরোধের কাছে ট্রাম্পের সেই মিশন পুরোপুরি ব্যর্থ হয়েছে। এদিকে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নিতে না পারলেও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ নীতির আওতায় এবার দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলা থেকে ইউরেনিয়াম জব্দ করতে পেরেছেন ডোনাল্ড ট্রাম্প। 8 মে মার্কিন জ্বালানি বিভাগ জানিয়েছে, ট্রাম্পের দৃঢ় নেতৃত্বে ভেনিজুয়েলার একটি পুরনো গবেষণা রিঅ্যাক্টর থেকে 13.5 কেজি উচ্চ মাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ করা হয়েছে। এটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ভেনিজুয়েলার যৌথ প্রচেষ্টায় পরিচালিত একটি নিরাপদ অপসারণ অভিযান ছিল, যেখানে সমৃদ্ধ ইউরেনিয়াম একটি বিশেষ কাক্সে করে নিরাপদে স্থানান্তর করা হয়। ভেনিজুয়েলা সরকার জানিয়েছে, চলতি বছরের জানুয়ারিতে ওই এলাকায় মার্কিন সামরিক অভিযানের পর উদ্ভূত পরিস্থিতিতে ইউরেনিয়াম সেখানে রাখা অনিরাপদ হয়ে পড়ে, ফলে তারা এটি সরিয়ে নিতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের অধীন জাতীয় পারমাণবিক নিরাপত্তা প্রশাসনের প্রধান ব্র্যান্ডন উইলিয়ামস বলেন, ভেনিজুয়েলা থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদে অপসারণ বিশ্বকে নতুন বার্তা দিয়েছে, ফলে দেশটি আবারও আন্তর্জাতিক ব্যবস্থায় ফিরে আসছে। ন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি জানিয়েছে, অত্যন্ত সংবেদনশীল এই অভিযানে ইউরেনিয়াম স্থল ও সমুদ্রপথে নিরাপদে উত্তর আমেরিকায় আনা হয়। পরে তা যুক্তরাষ্ট্রের সাউথ ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের জ্বালানি বিভাগের একটি স্থাপনায় নেওয়া হয়। এদিকে চলতি বছরের শুরুতে ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ার পর দুই দেশের সম্পর্কে বড় পরিবর্তন আসে। এরই মধ্যে কয়েকজন শীর্ষ মার্কিন কর্মকর্তা ভেনিজুয়েলা সফর করেছেন। 7 বছরের বেশি সময় পর দুই দেশের মধ্যে বাণিজ্যিক ফ্লাইটও চালু হয়েছে। যুক্তরাষ্ট্র তাদের দূতাবাসও পুনরায় খুলে দিয়েছে। তাই বলাই যায়, দুই দেশের মধ্যে সম্পর্কে ফের প্রাণ ফিরে আসছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও অতিরিক্ত যা আদায় করতে চায় ইরান। চলমান আঞ্চলিক উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন বিশ্লেষণ সামনে এসেছে।
দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের আন্তর্জাতিক রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহানেদ সেলুম মনে করেন, যুদ্ধের আগের অবস্থায় কোনো শর্ত ছাড়াই ফিরে যেতে আগ্রহী নয় তেহরান, বরং ওয়াশিংটনের কাছ থেকে অতিরিক্ত রাজনৈতিক ও কূটনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছে ইরান। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে সেলুম বলেন, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের নীতি কূটনৈতিক উদ্যোগ থেকে সামরিক সংঘাতে এবং পরে আবার আলোচনার পথে ফিরে এসেছে। তার মতে ওয়াশিংটন এখন দাবি করছে যে তারা সামরিক ক্ষেত্রে কিছু অর্জন করেছে এবং সেই অবস্থানকে কূটনৈতিক সাফল্যে রূপ দিতে চায়। তবে ইরান এ প্রচেষ্টার বিষয়ে সতর্ক ও অনমনীয় অবস্থান নিয়েছে। তিনি আরও বলেন, সংঘাতের সূচনা যুক্তরাষ্ট্রের দিক থেকে হলেও ওয়াশিংটনের হাতে এখনও প্রতিরোধ ক্ষমতা, সামরিক আক্রমণাত্মক শক্তি এবং কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার সক্ষমতা রয়েছে। বিপরীতে ইরানের সরাসরি চাপ প্রয়োগের সুযোগ তুলনামূলকভাবে সীমিত। তবু হরমুজ প্রণালীর ওপর তেহরানের প্রভাব এখনও গুরুত্বপূর্ণ কৌশলগত শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। সেলুমের মতে ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান আগের তুলনায় দুর্বল অবস্থানে রয়েছে। তিনি বলেন, যুদ্ধে টিকে থাকা আর যুদ্ধে সফল হওয়া এক বিষয় নয়। তবে সবকিছুর পরও তেহরান এখনও কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি মনে করেন, ইরান এমন কোনো সমঝোতায় ফিরতে চায় না যেখানে আগের পরিস্থিতি শুধু পুনঃপ্রতিষ্ঠিত হবে, বরং তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাড়তি রাজনৈতিক বা কৌশলগত সুবিধা আদায়ের চেষ্টা করছে। কাশ্মীরকে ঘিরে যে সংকট, সেই সংকটে যদি ভারত জয়যুক্ত হয় তাহলে লাদাখ সহ অনেক অঞ্চলে চীনের যে রাজত্ব কর্তৃত্ব সেটা আবার দুর্বল হয়। দর্শক, নিশ্চয়ই আপনাদের মনে আছে পেহেলগাম ঘটনায়, ভারতের কাশ্মীরের পেহেলগামের ঘটনায় হঠাৎ করে ভারত এর দায়িত্ব পাকিস্তানের উপর চাপিয়ে দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শুরু করে, অপারেশন সিঁদুর এই নাম দিয়ে। কিন্তু তার পরিণতি খুবই খারাপ হয়েছে ভারতের জন্য, ব্যাকফায়ার বলতে গেলে। তাদের 2 থেকে 3টা রাফাল যুদ্ধ বিমান সহ অন্তত 5 থেকে 6টা যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে ধ্বংস, এবং ক্ষেপণাস্ত্র ভারত যেমন ছুড়েছে, পাকিস্তানও তেমন ছুড়েছে। এই ভয়াল যুদ্ধ মাত্র অল্প কয়েকদিনের মধ্যেই তাড়াতাড়ি শেষ হয় ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ বলা হয়, যদি ভারত এটা স্বীকার করা হয়। এদিকে কখন পরমাণু হামলা চালানো হবে স্পষ্ট করল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বিদেশি শক্তির আঘাতে নিহত বা অক্ষম হয়ে পড়লে পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া। দেশটির পারমাণবিক নীতিতে সংশোধন এনে এমন বিধান যুক্ত করা হয়েছে। সংবাদ মাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, গত 22 মার্চ পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত উত্তর কোরিয়ার 15তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির প্রথম অধিবেশনে এই সাংবিধানিক সংশোধন গৃহীত হয়। গত বৃহস্পতিবার 7 মে এই পরিবর্তনের বিস্তারিত তথ্য দক্ষিণ কোরিয়ার শীর্ষ কর্মকর্তাদের কাছে তুলে ধরে জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএস। সংশোধিত আইনের অধীনে কিম জং উন দেশটির পারমাণবিক অস্ত্র ভান্ডারের সর্বাধিনায়ক হিসেবে বহাল থাকবেন। তবে নতুন বিধানগুলোতে আধুনিকভাবে পাল্টা আঘাত করা হবে সেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়েছে। সংশোধিত পারমাণবিক নীতির 3 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রীয় পারমাণবিক বাহিনীর কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা যদি শত্রুপক্ষের হামলায় বিপরীত মুখে পড়ে তবে স্বয়ংক্রিয় ও তাৎক্ষণিকভাবে পারমাণবিক হামলা চালানো হবে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর পরমাণু নীতিতে পরিবর্তন আনল উত্তর কোরিয়া। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আন্দ্রেই নেকভ বলেন, নীতিটি আগে থেকেই থাকতে পারে, তবে এবার সংবিধানের দুর্নীতির মাধ্যমে এটিকে আরও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তার বলেন, ইরান ছিল সতর্কবার্তা। উত্তর কোরিয়া দেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অভিযান কতটা। বৃহস্পতিবার চীনের সরকারি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চীন এর কয়েকজন ইঞ্জিনিয়ার। সেই সাক্ষাৎকারে প্রকাশিত হয়েছে সাউথ চীন মর্নিং পোস্টের প্রতিবেদন। প্রতিবেদন অনুসারে পাকিস্তানে গিয়ে যুদ্ধ বিমান রক্ষণাবেক্ষণে সাহায্য করেছিলেন জাং হেং। তিনি এবিআইসির চেংদু এয়ারক্রাফট ডিজাইন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ইঞ্জিনিয়ার, চীনের যুদ্ধ বিমান তৈরি ওই প্রতিষ্ঠানের। সেই হেংকে উদ্ধৃত করে সাউথ চীন মর্নিং পোস্ট বলছে, সাপোর্ট বেসে আমরা যুদ্ধ বিমানের পড়ার শব্দ শুনতাম, আকাশে সাইরেনের শব্দ শুনতাম, বেলা বাড়লে তাপমাত্রা হতো 50 ডিগ্রি সেলসিয়াস। আমাদের জন্য খুব চাপের পরিস্থিতি ছিল মানসিক এবং শারীরিকভাবে। যাই হোক, এখন বোঝা যাচ্ছে যে প্রযুক্তিগত যে সহযোগিতা এবং এই অত্যাধুনিক যে 10C যুদ্ধ বিমান এবং রাফেল যুদ্ধ বিমান সহ ভারতের যুদ্ধ বিমান উপরে যে ঠেই হারায়, অর্থাৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যে পাকিস্তানের গোলার বা ক্ষেপণাস্ত্রের খপ্পরে পড়ে, এই সবগুলি হচ্ছে চীনের প্রযুক্তিগত সহায়তা। সেটা কিন্তু এবার একেবারে স্বীকৃতিটা আসলো। তার মানে বুঝতে পারছেন যে এবার ইরানকেও চীন যে প্রতিশ্রুতি দিয়েছে, যুক্তরাষ্ট্র জানে যে চীন যদি প্রযুক্তিগত সহায়তা শুরু করে দেয় এর পরের যুদ্ধে, এখানে মানে আমেরিকা এবং ইসরায়েলকে নাকে খত দিতে হবে, অর্থাৎ হিমশিম খাইতে হবে ইরানের সঙ্গে। সুতরাং আমেরিকা এবার যুদ্ধে জিততে চাই, তবে সেটা একেবারে যুদ্ধক্ষেত্রে না, আলোচনার টেবিলে জয়ী হয়ে ট্রাম্প ঘোষণা করতে চায় যে আমরাই জয়ী হয়েছে।
এই হচ্ছে অবস্থা দর্শক। তিনি ইরানের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি, কিন্তু 2 মাসেরও বেশি সময় ধরে তাকে কেউ দেখেনি। তিনি দেশের ভাগ্য নির্ধারণ করছেন, কিন্তু কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করছেন না। তিনি মোস্তফা খামেনি, ইরানের নতুন সুপ্রিম লিডার। মার্কিন গোয়েন্দারা বলছেন হামলায় গুরুতর আহত হয়ে তিনি এখন আড়ালে, কিন্তু সেখান থেকেই তিনি নিয়ন্ত্রণ করছেন আমেরিকার সাথে চলা জটিল আলোচনা এবং যুদ্ধের রণকৌশল। আজ আমরা দেখব কিভাবে এক অদৃশ্য ছায়া হয়ে মোস্তফা খামেনি পুরো ইরান রাষ্ট্রকে পরিচালনা করছেন। গত ফেব্রুয়ারিতে বাবার মৃত্যুর সেই ভয়াবহ হামলায় মোস্তফা নিজেও মারাত্মকভাবে আহত হন। শরীরের এক পাশে পোড়া ক্ষত আর পায়ে আঘাত নিয়ে তিনি এখন নিভৃতে চিকিৎসা নিচ্ছেন। CNN এর তথ্য মতে ট্র্যাকিং হওয়ার ভয়ে তিনি কোনো ফোন বা কম্পিউটার ব্যবহার করছেন না। তার সব আদেশ যাচ্ছে গোপন কুরিয়ার বা অত্যন্ত বিশ্বস্ত প্রতিনিধিদের মাধ্যমে হাতে লেখা চিরকুটে। এই রহস্যময় নেতৃত্ব তাকে ইরানের মানুষের কাছে এক অদৃশ্য শক্তি হিসেবে তুলে ধরছে। আড়ালে থাকলেও মোস্তফা কিন্তু নিষ্ক্রিয় নন। আমেরিকার দেওয়া 14 দফা শান্তি প্রস্তাবের প্রতিটি লাইন তার কাছে পাঠানো হচ্ছে। যদিও প্রকাশ্যে গালিবাব বা প্রেসিডেন্ট পেজেশকিয়ান কথা বলছেন, কিন্তু পর্দার আড়ালে চূড়ান্ত সিলমোহরটি দিচ্ছেন মোস্তফাই। বিশ্লেষকরা একে বলছেন উইজার্ড অফ অজ মডেল, যেখানে পর্দার আড়ালে থাকা জাদুকরী পুরো সাম্রাজ্য চালায়। তার এই অনুপস্থিতি ইরানি কূটনীতিকদের জন্য একটি সুরক্ষা কবচ হিসেবে কাজ করছে, কারণ তারা যে কোনো কঠিন সিদ্ধান্তে মোস্তফার দোহাই দিয়ে সময় নিতে পারছেন। মোস্তফা সরাসরি সামনে না আসায় প্রশ্ন উঠেছে, দেশ কি তবে সেনারাই চালাচ্ছে? গোয়েন্দা তথ্য বলছে IRGC বর্তমানে ইরানের শাসন কাজে বড় ভূমিকা রাখছে, তবে মোস্তফা খামেনি আড়াল থেকেই সামরিক বাহিনী এবং রাজনৈতিক নেতৃত্বের মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখছেন। তিনি জানেন এই মুহূর্তে বড় কোনো ভুল সিদ্ধান্ত ইরানের শাসন ব্যবস্থাকে তাসের ঘরের মতো ভেঙে দিতে পারে। তাই তার প্রতিটি পদক্ষেপ অত্যন্ত মাপা এবং গোপনীয়। ডোনাল্ড ট্রাম্পের অপারেশন ইকোনমিক ফিউরি ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে। CIA বলছে ইরানের হাতে সময় আছে মাত্র 4 মাস। মোস্তফা কি এই সময়ের মধ্যে কোনো চুক্তিতে পৌঁছাবেন? সম্প্রতি প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার সাথে 2.5 ঘন্টার একটি গোপন বৈঠক করেছেন। এর অর্থ হলো আড়ালে থাকলেও মোস্তফাই যুদ্ধের রণকৌশল এবং শান্তি আলোচনার মূল নকশাকার। দীর্ঘ 2 মাস লোকচক্ষুর অন্তরালে থাকার পর অবশেষে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নতুন আয়াতুল্লাহ মোস্তফা খামেনির সাথে সরাসরি সাক্ষাতের দাবি করেছেন। পেজেশকিয়ান জানান কোনো মাধ্যম ছাড়াই তিনি মোস্তফার সাথে প্রায় 2.5 ঘন্টা দীর্ঘ বৈঠক করেছেন। মজার বিষয় হলো প্রেসিডেন্ট তার শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত কিছু না বললেও মোস্তফার নম্র ও আন্তরিক আচরণের ব্যাপক প্রশংসা করেছেন, যা একটি শান্ত ও আস্থার পরিবেশ তৈরি করেছে বলে তিনি দাবি করেন। তবে এই বৈঠক ঠিক কোথায় এবং কখন হয়েছে তা নিয়ে তিনি রহস্য বজায় রেখেছেন। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যখন মোস্তফার সাথে 2.5 ঘন্টার বৈঠকের গল্প শুনিয়ে দেশে শান্তি ও আস্থার কথা বলছেন, ঠিক সেই সময় ইরানের ভেতরে এক অস্থির পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। একদিকে প্রেসিডেন্ট নাগরিকদের একে অপরকে বিশ্বাসঘাতক বা গুপ্তচর না বলার অনুরোধ জানাচ্ছেন, অন্যদিকে ইরানের বিচার বিভাগ যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই মৃত্যুদণ্ড ও কঠোর সাজা দেওয়ার হার বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন মোস্তফা খামেনি হয়তো সরাসরি জনসমক্ষে আসছেন না, কিন্তু তার নামে ক্ষমতার ভেতরে একটি শুদ্ধি অভিযান চালানো হচ্ছে। এই বৈপরীত্য ইঙ্গিত দেয় যে আড়ালে থাকা নেতা বা তার চারপাশের ক্ষমতাশালী গোষ্ঠী আলোচনার আগে ঘরের ভেতরের সম্ভাব্য সব বিদ্রোহ বা ভিন্ন মত কঠোর হাতে দমন করে নিতে চাইছে। আড়ালে থাকা এই নেতা কি ইরানের ত্রাণকর্তা হবেন, নাকি ইতিহাসের সবচেয়ে বড় সংকটে দেশটিকে ফেলে দেবেন? মোস্তফা খামেনির এই অদৃশ্য নেতৃত্ব কতদিন চলবে তা কেউ জানে না। তবে যতক্ষণ না তিনি প্রকাশ্যে আসছেন, ততক্ষণ ইরানের ভবিষ্যৎ এবং আমেরিকার সাথে যুদ্ধের ভাগ্য ঝুলে থাকবে এই রহস্যময় চিরকুট আর গোপন দূতের ওপরই। আপনার কি মনে হয় মোস্তফা কি পারবেন আড়ালে থেকে ইরানকে রক্ষা করতে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 28 ফেব্রুয়ারি 2026 যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মিলে ইরানে বোমা ফেলল। অপারেশনের নাম এপিক ফিউরি। লক্ষ্য ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র অবকাঠামো আর বিপ্লবী গার্ডের নেতৃত্ব। ওয়াশিংটন ভেবেছিল কয়েক সপ্তাহের মধ্যেই ইরান হাঁটু গেড়ে বসবে, কিন্তু ইরান বসেনি, পাল্টা মেরেছে। আর সেই পাল্টা মারের ক্ষত এখন বেরিয়ে পড়েছে স্যাটেলাইটের চোখে, যে সত্য পেন্টাগন এতদিন চাপা দিয়ে রেখেছিল। ওয়াশিংটন পোস্ট ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত 100টির বেশি উচ্চ রেজলিউশনের স্যাটেলাইট ছবি পর্যালোচনা করেছে। সঙ্গে মিলিয়েছে ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস স্যাটেলাইটের ছবি, যাচাই করেছে 109টি। ফলাফল মধ্যপ্রাচ্যে 15টি মার্কিন সামরিক ঘাঁটিতে 217টি স্থাপনা আর 11টি সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে, সব মিলিয়ে 228টি। আর আমেরিকা এতদিন কি বলেছিল? NBC নিউজ বলেছিল 100টি লক্ষ্যবস্তু, CNN বলেছিল 16টি স্থাপনা। বাস্তবে সংখ্যাটা কত? মার্কিন সেন্টকম মন্তব্য করতেই রাজি হয়নি। একজন মুখপাত্র শুধু বললেন ক্ষয়ক্ষতির মূল্যায়ন জটিল বিষয়, নির্দিষ্ট কোনো তথ্য নেই। ফলে প্রশ্নটা সামনে চলে আসে, যুদ্ধ চলাকালে নিজেদের ক্ষয়ক্ষতির হিসাব লুকানোটা কি কৌশল নাকি লজ্জা? কি কি ধ্বংস হয়েছে? তালিকাটা দীর্ঘ আর ভয়াবহ। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে 9টি জ্বালানি সংরক্ষণ ব্যাগ পুড়িয়ে দেওয়া হয়েছে। কাতারের আলুদাইদ ঘাঁটিতে আঘাত করা হয়েছে 2টি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে। বাহরাইনের রিফা ও ইসা ঘাঁটিতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায়। জর্ডানের মুয়াফাক সালতি ঘাঁটিতে থার্ড রাডার ও সরঞ্জামে। সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে একটি E3 সেন্ট্রি এওয়াক্স বিমান আকাশ থেকে যুদ্ধ নিয়ন্ত্রণের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদগুলোর একটি ধ্বংস হয়েছে। কিন্তু শুধু সরঞ্জাম নয়, কন্টেস্টেড গ্রাউন্ড গবেষণা প্রকল্পের গবেষক উইলিয়াম গুডহাইন বলেছেন ইরান পরিকল্পিতভাবে আবাসিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু করেছে। ব্যারাক, খাবার হল, ব্যায়ামাগার, উদ্দেশ্য একটাই, ব্যাপক প্রাণহানির আতঙ্ক তৈরি করা। আর মোট ক্ষয়ক্ষতির অর্ধেকের বেশি ঘটেছে মাত্র 4টি ঘাঁটিতে। বাহরাইনের 5ম ফ্লিট সদর দপ্তর, কুয়েতের আলী আল সালেম, ক্যাম্প আরিফজান আর ক্যাম্প বহরি। ক্যাম্প আরিফজান, যেটা মার্কিন সেনাবাহিনীর আঞ্চলিক সদর দপ্তর, সেটাও রেহাই পায়নি। এত নির্ভুল হামলা কিভাবে সম্ভব? CSIS এর জ্যেষ্ঠ উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত মেরিন কর্নেল মার্ক ক্যান্সিয়ান বলেছেন
ইরানের হামলাগুলো অসাধারণ নির্ভুল ছিল। লক্ষ্যভ্রষ্ট হওয়ার কোনো এলোমেলো বিস্ফোরণ চিহ্নই দেখা যায়নি। কারণটা এখন পরিষ্কার, ইরান একা লড়েনি। প্রথমত 2024 সালের শেষের দিকে ইরানের বিপ্লবী গার্ডের মহাকাশ বাহিনী চীনের আর্তাই কোম্পানির তৈরি গুপ্তচর স্যাটেলাইট গোপনে অর্জন করে। ফিনান্সিয়াল টাইমস ফাঁস হওয়া ইরানি সামরিক দলিল উদ্ধৃত করে জানিয়েছে, এই স্যাটেলাইট দিয়ে কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডানের মার্কিন ঘাঁটিগুলো নিয়মিত পর্যবেক্ষণ করা হয়েছে। দ্বিতীয়ত, রাশিয়া ইরানকে সরবরাহ করেছে গোয়েন্দা তথ্য মার্কিন বাহিনীর অবস্থান ও লক্ষ্যবস্তু চিহ্নিত করতে। ওয়াশিংটন পোস্ট মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে এই তথ্য। ফলে যুদ্ধটা আসলে শুধু ইরান বনাম আমেরিকা নয়। একদিকে ওয়াশিংটন, তেল আবিব, অন্যদিকে তেহরান, পেছনে মস্কোর তথ্য আর বেইজিং এর চোখ। সংখ্যা ও স্থাপনার বাইরে আছে মানুষের হিসাব। যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলায় 7 জন সেনা নিহত হয়েছেন, 6 জন কুয়েতে, 1 জন সৌদি আরবে। এপ্রিলের শেষ নাগাদ আহত হয়েছেন 400-র বেশি। আহতদের বেশিরভাগ কয়েকদিনের মধ্যে দায়িত্বে ফিরেছেন, কিন্তু অন্তত 12 জন গুরুতরভাবে আহত। এই ক্ষয়ক্ষতির আভাস পেয়ে যুদ্ধের শুরুতে কমান্ডাররা বেশিরভাগ সেনাকে ঝুঁকিপূর্ণ ঘাঁটি থেকে সরিয়ে নেন, ফলে প্রাণহানি কম হয়েছে। কিন্তু সেই একই সিদ্ধান্ত মার্কিন অভিযানকে করেছে পঙ্গু। অর্ধেক ঘাঁটি চালু রাখাই সম্ভব হয়নি। স্যাটেলাইট ছবিও আটকে দিয়েছে আমেরিকা। এখানে আরও একটা গল্প আছে। ভেন্টর আর প্ল্যানেট, এই দুই বড় বাণিজ্যিক স্যাটেলাইট কোম্পানি মার্কিন সরকারের অনুরোধে মধ্যপ্রাচ্যের ছবি প্রকাশে কড়াকড়ি আরোপ করেছে। কিছু ছবি দেরিতে দিচ্ছে, কিছু আটকে রেখেছে অনির্দিষ্টকালের জন্য। যুদ্ধ শুরুর 2 সপ্তাহের মধ্যে এই সেন্সরশিপ শুরু হয়। কিন্তু ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম থামেনি। তারা নিয়মিত উচ্চ রেজুলেশনের ছবি ছাড়তেই থেকেছে হামলার প্রমাণ হিসেবে। আর ওয়াশিংটন পোস্ট সেগুলো যাচাই করে যে সত্য বের করেছে, তাতে কোনো কারসাজির প্রমাণ পাওয়া যায়নি। ফলে পরিস্থিতিটা দাঁড়িয়েছে এভাবে: ইরান ছবি দেখাচ্ছে, আমেরিকা লুকাচ্ছে, আর মাঝখানে সাংবাদিকরা সত্যটা বের করছে। তাহলে কি আমেরিকা হেরে গেছে? ক্যান্সিয়ান আর অন্য বিশেষজ্ঞরা বলছেন, ইরানের এসব হামলা মার্কিন বিমান হামলার সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে সীমিত করতে পারেনি। ইরানের এখনও প্রাক যুদ্ধ পর্যায়ের 70% ক্ষেপণাস্ত্র মজুদ আছে। কিন্তু যা ঘটেছে তার রাজনৈতিক মূল্য অনেক বেশি। আমেরিকা হরমুজ প্রণালী দিয়ে জাহাজ পারাপারে প্রজেক্ট ফ্রিডম নামে অভিযান শুরু করেছিল 100টির বেশি বিমান আর 15,000 সেনা নিয়ে। মাত্র একদিন পরেই ট্রাম্প সেটা বন্ধ করে দেন ইরানের সঙ্গে চুক্তির আশায়। এটাই আসল বার্তা। শক্তিশালী প্রতিপক্ষের মুখে আমেরিকা এক ধাপ পিছিয়েছে। আর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অপরাজেয় যে ভাবমূর্তি ছিল স্যাটেলাইটের ছবিগুলো, সেটাকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে একটার পর একটা। ইরান কি হেরেছে? না। আর আমেরিকা জিতেছে? সেটার উত্তর দিচ্ছে খোদ পশ্চিমা গণমাধ্যমগুলোই।